পাকিস্তান আমাদেরকে নিজে থেকে যে হেল্পটা, এই যে একটা চুক্তি হওয়ার আগে আমাদের সিমুলেটার দিয়েছে, ইটস এ পজিটিভ। তারেক রহমানের বিএনপি নতুন সরকার যে সিচুয়েশনটা করতেছে, ইট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। তিস্তা ব্যারেজ প্লাস হচ্ছে চাইনিজ প্রেজেন্স, তুরস্কের সাথে ড্রোন, পাকিস্তানের সাথে আন্ডারস্ট্যান্ডিং। সরি, একটা ইম্পর্টেন্ট কল আসছিল, এই জন্য একটু ব্রেক নিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমার একজন বন্ধু একটা চাণক্যের যে আমি যে ইয়াটা বললাম যে ফার্স্ট বর্ডারে যারা আছে তারা হচ্ছে শত্রু, এর পরের বর্ডারে হচ্ছে বন্ধু। এটা ইয়াটা হচ্ছে চাণক্যের বিখ্যাত মন্ডল তত্ত্ব অনুযায়ী কোন রাষ্ট্রের সরাসরি প্রতিবেশী রাষ্ট্র সবসময় সম্ভাব্য শত্রু বা প্রতিদ্বন্দ্বী হতে পারে, কারণ সীমান্ত সম্পদ, প্রভাব, নিরাপত্তা নিয়ে সংঘাতের সম্ভাবনা থাকে। আবার সেই প্রতিবেশী হতে পারে সম্ভাব্য মিত্র। আমি একটু আগে যেটা বলছি জাস্ট এই জিনিসটাই আর কি। সহজভাবে প্রতিবেশী হচ্ছে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বলবো না, ভারতের ক্ষেত্রে হলো শত্রু। প্রতিবেশী হচ্ছে সম্ভাব্য মিত্র, প্রতিবেশী হচ্ছে সম্ভাব্য মিত্র। সো আমি মনে করি হচ্ছে যে এই ভারতীয় হেজিমনি যেটা আছে বিএনপির ভিতরে, এটার পক্ষে আমি মনে করি এখন জনমত গঠন করা খুবই জরুরি। আদারওয়াইজ এই পাকিস্তানের সাথে যে সহায়তা যেটা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পাকিস্তানের যে JF-17 যেটা আছে, এটার চায়নার J-10C ইজ এ বেটার ভার্সন। বাট পাকিস্তান আমাদেরকে নিজে থেকে যে হেল্পটা, এই যে একটা চুক্তি হওয়ার আগে আমাদেরকে দিয়ে দিয়েছে, কি বলে এটারে, সিমুলেটার দিয়েছে, ইটস এ পজিটিভ থিং। JF-17 প্লাস J-10C যে দুইটাই আসুক, আমি জানি না সরকার যে ডিসিশনটাই নেয়। মোট কথা হচ্ছে আমাদের যে চায়না এবং পাকিস্তানের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং, দিস ইজ এ ভেরি গুড থিং, ভেরি পজিটিভ। বাট এই জিনিসটা ভারতপন্থীরা নষ্ট করার চেষ্টা করবে, এটাতে আমি নিশ্চিত। আমি মনে করি, আমি যেহেতু কোনো ডিপ্লোমেসি ফলো করি না কথা বলার মধ্যে, আমি ক্লিয়ারলি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যখন লন্ডনে ছিলেন তার আশেপাশে 4টা পান্ডা ছিল, এই পান্ডাগুলো এখনো আছে এবং এগুলোই হচ্ছে ভারতীয় হেজিমনি। এবং এদের সাথে এখন পর্যন্ত কেউ অ্যাকচুয়ালি মানে ফাইট করে সবাই ঝরে পড়তেছে। তো এই জিনিসটা প্রধানমন্ত্রীকে বুঝতে হবে যে বাংলাদেশকে এখন টিকে থাকার জন্য একটা জিনিস বুঝতে হবে যে ভারতের ডিপ্লোমেসি ওয়ার্ল্ড ওয়াইড ফেইল্ড। পাকিস্তানের ডিপ্লোমেসি ইজ গ্রোয়িং, এবং বাংলাদেশের ইন্ডিয়ার সাথে যখন সবচেয়ে ভালো সম্পর্ক ছিল, তখনও ইন্ডিয়া আমাদেরকে শুধু শোষণ করে গেছে। তাই ওদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করে আমাদের কোনো ফিউচার নাই। আমাদের যদি ফিউচার না থাকে, বর্তমান প্রেক্ষিতে অনেকেই তখন আবার বলতো যে ওকে, আমরা যদি চায়নার দিকে ঝুঁকে যাই, আমেরিকান আক্রোশ হবে। হ্যাঁ, আমেরিকান আক্রোশ হওয়ার একটা সুযোগ আছে, কিন্তু এই বর্তমান ইরান যুদ্ধের পরের বাস্তবতা হচ্ছে পাকিস্তান যেরকম ভাবে আমেরিকার সাথেও খাতির ভালো, চায়নার সাথেও খাতির ভালো, এবং এই ডিপ্লোমেটিক ইয়াতে আমরা ঢুকে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক এবং চায়নার সাথে ভালো সম্পর্ক রাখতে পারি। এবং আমি মনে করি যে চীনের সাথে যে চুক্তিগুলো হচ্ছে, তিস্তা ব্যারেজ দিয়ে যেটা হচ্ছে, এইটার আবার কাউন্টার লজিক আছে যে ওরা যখন ইনভেস্ট করবে, অনেকে বলবে হাম্বানটোটা নিয়ে গেছে আফ্রিকার অনেক ভারতের ইনভেস্টমেন্ট পরবর্তীতে চায়নার ইনভেস্টমেন্টে চায়নার তাদের কন্ট্রোল নিয়ে নিছে। বাট এটা তো আওয়ামী লীগ না। বিএনপি যদি এই জিনিসটা করে, সো আমি যেটা মাঝখানে একটু আমি যেটা মনে করি যে এই যে ভারতের সাথে যে আমরা যদি এখন আন্ডারস্ট্যান্ডিং এ যাই, যে কোনো সময় এটা আমাদের কোনোভাবেই লাভ দিবে না। আমাদের সবচেয়ে ভালো সময়ও লাভ দেয় না, খারাপ সময় তো দিবে না। এবং আমি আজকে অ্যাকচুয়ালি আলাউল খন্দকার ভাই, একজন ABC নিউজ, ওনার সাথে একটা টক শোতে ডক্টর শওকত ভাই একজন এসেছিলেন। উনি অনেক আগের বিএনপি করতো, তখন মানে প্রেসিডেন্ট জিয়ার আমলে। উনি একটা কথা বললেন যে আপনারা সবাই জানেন যে কাদের সিদ্দিকী
শেখ মুজিব হত্যার পরে একটা গ্রুপ নিয়ে ভারতে চলে গেছে। ভারতে চলে যাওয়ার পরে ওখান থেকে বাংলাদেশকে বিভিন্ন সময় ডিস্টার্ব করতো বর্ডার এলাকাতে, এবং ভারতের এটাকে সাপোর্ট দিত। প্রেসিডেন্ট জিয়া সরাসরি ইন্দিরা গান্ধীকে কথা বলেছেন, আপনি ওই টক শোটার লিঙ্কটা আমি পরে দিয়ে দিব, ফোন করে বলেছে যে আপনি যদি এই কাদের সিদ্দিককে ফেরত না দেন, এই লোকগুলোকে ফেরত না দেন, তাহলে আমি মানে উনি মিন করেছেন, এই ডিপ্লোম্যাটিক ওয়ার্ড সরাসরি হয় না, সেটা হচ্ছে উনি বলেছেন যে তাহলে তারাও উনিও কোনো ব্যবস্থা নেবেন। দিস ইজ দ্য রাইট ডিপ্লোমেসি, দিস ইজ দ্য রাইট ডিপ্লোমেসি, যে আমাদেরকে মুক্তিযুদ্ধের পরে যখন আমাদের সরকার গঠন হয়, শেখ মুজিবকে ভারত একটা জিনিস শিখাইছে, সেটা হচ্ছে ফ্রেন্ডস টু এভরিওয়ান, ম্যালিস টু নান। এটা পৃথিবীর কোনো দেশের পররাষ্ট্র নীতি হইতে পারে না। আপনাকে আগে বুঝতে হবে, শত্রু মিত্র ডিফাইন করতে হবে। এই ফ্রেন্ডস টু এভরিওয়ান, ম্যালিস টু নান অ্যাকচুয়ালি আমেরিকার সিভিল ওয়ারের সময় ইউনিয়ন যারা ছিল, কনফেডারেট এবং ইউনিয়ন সরকার যখন তাদেরকে ডিফিট করলো, তখন এই নীতি হয়েছিল যে ফ্রেন্ডস টু এভরিওয়ান, ম্যালিস টু নান। মানে তারা বুঝতে পারছে আমরা একই দেশে ছিলাম, নিজেরা যুদ্ধ করছি, এখন দুইজনে মিলে দেশটাকে গড়বো। আমরা একটা মানে পররাষ্ট্র নীতি হিসেবে পৃথিবীর কোনো দেশ এটা নিয়েছে এমন কোনো নজির নাই। সো ইন্ডিয়া আমাদেরকে দিয়েছে, এই জিনিসটা ইম্পোজ করেছে। এবং সবচেয়ে ডেঞ্জারাস যেটা, সেটা হচ্ছে গত 50 বছরে যে সরকারই আসছে, আমি এর আগের বিএনপি সরকারকে তেমন কোনো এখানে পয়েন্ট দিব না, তারা ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ গিয়েছে। বাট এইটা বুঝতে হবে যে প্রেসিডেন্ট জিয়া ছাড়া যে এখানে ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং গেলে আমাদের কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। ফায়দা কিসে হবে? এখন আমরা যে পাকিস্তান, তুরস্ক এবং চীনের সাথে যে আন্ডারস্ট্যান্ডিংটা করতেছে, এটা জিনিস বুঝতে হবে যে ভারতের আশেপাশে যে সমস্ত দেশ আছে সবার সাথে তার ডিপ্লোম্যাটিকলি খারাপ অবস্থা, এবং তারা ডু ইউ এগ্রি ইন্ডিয়া, আচ্ছা একটা কোয়েশ্চেন দেখি, বাংলাদেশ ইজ টু স্ট্র্যাটেজিক, ওকে, do you agree India needs Bangladesh to be strategic partner in order to more powerful in Asia? India needs, of course, India needs. এটা স্টালিন ভাই, আমার আরেক ক্যারেট কলেজের বড় ভাই। আচ্ছা, ইন্ডিয়ার আমাদের দরকার আছে, কিন্তু তাদের আমাদের দরকার আছে। একটা জিনিস বুঝতে হবে যে তারা চেষ্টা করতেছে ইয়াতে যাওয়ার জন্য, কি বলে সিকিউরিটি কাউন্সিলে, তারা নিজেদেরকে অনেক পাওয়ারফুল মনে করে। এটার লোভ অ্যাকচুয়ালি আমেরিকা তাদেরকে দেখাইছে এই ভারতকে চায়নার এগেনস্টে ব্যবহার করার জন্য। বাট এটা এখন ক্লিয়ার যে আমেরিকা ইজ নট ইন গুড টার্মস উইথ ইন্ডিয়া এনিমোর। বাংলাদেশ প্রশ্নে কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করেছে, কিন্তু এখন আমি যেটা বোঝা যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের জন্য ভারতের সাথে সফল কূটনীতিকের কোনো সুযোগ নেই। কারণ তাদের সাথে আমরা সমস্ত কিছু করেছি, সমস্ত কিছু ভালো সম্পর্ক করেছি, কিন্তু আমাদের কোনো লাভ হয় নাই। সো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদেরকে এই যে তারেক রহমানের বিএনপি নতুন সরকার যে সিচুয়েশনটা করতেছে, ইট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। তিস্তা ব্যারেজ প্লাস হচ্ছে চাইনিজ প্রেজেন্স, তুরস্কের সাথে ড্রোন, পাকিস্তানের সাথে আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, পাকিস্তানের J-17 থেকে কিন্তু বেটার ভার্সন হচ্ছে J-10C, যেটা চায়নার। তো আমি মনে করি যে বাংলাদেশ, আমি যেটা শুনেছিলাম সেটা হচ্ছে JF-17 এবং J-10C দুইটাই যেহেতু কম্পিটেবল, এবং দুইটাই চাইনিজ ভার্সন, যে লেটেস্ট মিসাইল গুলো আছে, আমি নাম ভুলে গেছি, ইউজ করতে পারে। সো আমরা যদি এই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যাই পাকিস্তানের সাথে, এটা আমাদের জন্য ভবিষ্যতে সুফল বয়ে আনবে। কারণ আমরা ওই ম্যালিস টু নানের মধ্যে আর যাব না, এবং ভারত হচ্ছে বাংলাদেশের মানে তাদের প্রতিবেশীর প্রতিটা দেশের সাথে সে হেজিমনি করার চেষ্টা করছে। এবং লেটেস্ট উদাহরণ হচ্ছে নেপাল এই সিস্টেমটা থেকে তারা বেরিয়ে এসছে, এবং ক্লিয়ারলি আমরা কয়েকদিন আগে একটা ফটো কার্ড দেখেছি যে তাদের বালেন্দ্র যে প্রধানমন্ত্রী আছে, উনি ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আমার সাথে কথা বললে মোদীকে আসতে হবে, কোনো সেক্রেটারি লেভেলের কারোর সাথে আমি করবো না। সো আন্তর্জাতিক পর্যায়ে প্রতিটা দেশের সম্মান হচ্ছে ইকুয়াল। একটা ছোট দেশ হইতে পারে, বড় দেশ হইতে পারে। সো ভারত যে সমস্ত জুজুর ভয় দেখায়, এবং আমি যেটা মনে করি যে পিলখানা হত্যাকাণ্ডের আগে বলেছিল, কি বলে,
জেনারেল মঈন আহমেদ যে ভারত তাহলে নাকি অ্যাটাক করবে, ইয়া করবে, এগুলো সবই হচ্ছে জুজুর ভয়। এবং এইটা করার জন্য বাংলাদেশ আর্মি, বাংলাদেশ এয়ারফোর্স, বাংলাদেশ নেভিকে তারা ক্রিপল করে রেখেছিল, যাতে আমাদের, এবং আমি জাস্ট কালকেই অ্যাকচুয়ালি আমাকে একজন, আমার কতগুলা ভিডিও ক্লিপ ভাইরাল আছে এই মুহূর্তে, যে ভারত কিভাবে আমাদের সেনাবাহিনীতে রিক্রুট করে। একজন অফিসার আমাকে রিং দিয়েছিল, রিং দিয়ে জানালো যে হি ইজ ওয়ান অফ দোজ, ভারতের ট্রেনিং এ গিয়েছিল, তাকে এইভাবে ইনফ্লুয়েন্স করা হয়েছে, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। এবং সবচেয়ে অ্যামেজিং হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করতে বাংলাদেশের সেনাবাহিনীর দরকার কি, আমরাই তো আছি, মানে তারা আমাদেরকে সাপোর্ট দিবে। সো এইটাই হচ্ছে বাংলাদেশের কোনো যদি সেনাবাহিনী না থাকে কি হয়, এটা শ্রীলঙ্কা বুঝেছে, নেপাল বুঝেছে যদি ইয়া না থাকে। বাট আমাদেরকে নতুন ভাবে বুঝতে হবে যে বাংলাদেশের যাতে সীমান্তের যে ইয়াটা আছে, যে হোস্টাইলিটি আছে, এটার কারণও একটা যে তারা এই আওয়ামী লীগের আমলে জানে যে বাংলাদেশ সেনাবাহিনীর কোনটা স্ট্রেংথ, কোনটা দুর্বলতা, আর কোনটা স্ট্রং পয়েন্ট। আমি যখন প্রথম প্যারা কমান্ডোর সিও হিসেবে জয়েন করলাম, এরপরে আমরা আমাদের দেখলাম যে 1 মাসের মধ্যেই ইন্ডিয়ান একটা স্পেশাল ফোর্স টিম আসবে। এটা নিয়ে আমি অনেক বিস্তারিত লেগেছি যে আমাদের প্যারা কমান্ডো ব্যাটালিয়নের ভিতর থেকে ট্রেনিং করবে। আমি তো পুরো লস্ট হয়ে গিয়েছিলাম, এটা নিয়ে আমি কথাবার্তা বলেছিলাম। পরবর্তী দেখি যে ওরাও আসতেছে, আমরাও আসতেছি, এবং পরবর্তীতে পঙ্কজ শরণ, সে বোধহয় তখন ইয়া ছিল। আমি পরবর্তীতে তখন ওসি এসি সিলেটে গেলাম, তখন বলতেছে যে স্পেশাল ফোর্সের সাথে হচ্ছে, এরপরে আর্টিলারির সাথে হবে, ইনফেন্ট্রির সাথে এরকম জয়েন্ট ট্রেনিং হবে। মানে হচ্ছে বাংলাদেশ আর্মির প্রতিটা সেক্টরের কোন জিনিস আছে সবগুলোর সাথে ট্রেনিং করে তারা বুঝে নিচ্ছে আমাদের স্ট্রেংথ এবং ইয়া। আর এদিকে আমাদের জেনারেলরা সেই উলফল্যান্ড কনসেপ্টটাই ফেলে দিছে। সো বাংলাদেশ সেনাবাহিনীকে এখন যেভাবে দুর্বল করা হয়েছে, এয়ারফোর্সকে দুর্বল করা হয়েছে, আমি আশা করি যে বর্তমানে প্রেজেন্ট গভর্নমেন্ট যে কাজগুলা করতেছে ভেরি পজিটিভ, বাট উই ব্যাড উলফ আর গুড উলফ। সো এই সবগুলো জিনিস আমি অ্যাকচুয়ালি এত লম্বা কথা বলতে চাই নাই, বাট সেটা ফাইনালি যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদেরকে এই ভারতপন্থী যারা আছে তারা অ্যাকচুয়ালি যদি ক্যাবিনেটে থাকে, শেষ পর্যন্ত পাকিস্তান, চায়না, তাদের যে সিরিয়াস টেকনোলজি যেগুলো আছে, যেগুলো হচ্ছে উইনিং ফ্যাক্টর যুদ্ধে, সেই জিনিসগুলো আমাদেরকে নাও দিতে পারে যদি, কারণ তারা নিশ্চয়তা চাবে যে বাংলাদেশের ভিতরে এখন আর ইন্ডিয়ান হেজিমনি নাই, গোয়েন্দা সংস্থার ভিতরে ইন্ডিয়ান হেজিমনি নাই। আমি এখন পর্যন্ত বিএনপিকে দেখি নাই এখন পর্যন্ত একটা সংস্কার টাইপ করতে, যে ভারতীয় পন্থী যারা আছে তাদেরকে ডাম করতে। আমি এখনো দেখতেছি জেনারেল ওয়াকার, যিনি কি বলে আওয়ামী লীগের আত্মীয়, প্লাস পরবর্তীতে সফট আওয়ামী লীগকে আইনা ক্ষমতায় আনতে চেয়েছিল, রাজনীতিতে আনার চেষ্টা করছে, তিনি এখনো ক্ষমতায়। আমার তো মনে হয় উনার কনফিডেন্স ইজ ভেরি হাই। উনি প্রথম দিকে তত্ত্বাবধায়ক সরকার, কি বলে, বর্ষা বিপ্লবের ইয়াং সোলজারদেরকে ম্যানেজ করছে, পরবর্তীতে ইউনুস সরকারের সাথে রীতিমতো নেগোশিয়েট করছে, মানে কাঁধে কাঁধ থেকে তার স্ট্রেংথটা দেখাইছে। এখনো এই যে আর্মিকে গ্রাউন্ডে রাখছে, এটার কারণ কিন্তু একটাই, যে তার স্ট্রেংথ জারি রাখা। এখনো ওই যে লেফটেন্যান্ট জেনারেল মিনহাজ মিশন, ইউএন মিশনে চলে যাচ্ছে, তার জন্য নেক্সট লেফটেন্যান্ট জেনারেল বানানোর জন্য আওয়ামী লীগপন্থী 2 জন জেনারেলের নাম নিয়ে উনি সরকারের কাছে গেছে, সরকার ডিনাই করছে, আবার ট্রাই করতেছে। আমার কথা হচ্ছে এত স্ট্রেংথ একটা পলিটিক্যাল আমি মনে করি যে প্রফেসর ইউনূসের সরকার যেভাবে জেনারেল ওয়াকারকে ভয় পাইতো, বিএনপি সরকারকে হলেও ভয় পাচ্ছে, পাওয়া উচিত না। আমার মনে হয় ইমিডিয়েটলি এই যে ডিফেন্সের যে অ্যাডভান্সমেন্ট যেগুলা হচ্ছে, যেগুলা পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চায়নার সাথে, এগুলা ফাইনালি করার আগে আমাদের সেনাবাহিনীর ভিতরে ভারতীয় হেজিমনিটাকে সরাইতে হবে, এবং দ্যাট মাস্ট বি স্টার্ট উইথ জেনারেল ওয়াকার। শুনলাম উনি হজে আসতেছে, হজে যাচ্ছে। এখনো আমি মনে করি যে কয়েকদিন আগে নাকি আমি শুনলাম যে ডিফেন্স অ্যাডভাইজার স্যার যিনি আছেন ব্রিগেডিয়ার শামস, উনার এগেনস্টে 3 বাহিনীর প্রধানরা নিয়ে গেছে যে তারা 13 লং কোর্সের কিভাবে জুনিয়র অফিসারকে তাদের উপরে নিয়ে বসেছে। এটা বুঝতে হবে হচ্ছে
আমি শামসারকে বাংলাদেশপন্থী হিসেবেই চিনি। আমি মনে করি বাংলাদেশের জন্য ডিফেন্সের জন্য যেটা বেস্ট উনি হয়তো ফাইট আউট করে, বাট ফাইট আউট করে শেষ পর্যন্ত ওই যে ভারতপন্থী হেজিমনির সাথে জিতবে কিনা আই এম নট শিওর। কারণ এখন পর্যন্ত তারা ভারতীয় হেজিমনি যারা আছে তারাই এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদের মাসল প্রদর্শন করতেছে। সো আমি চাই বিএনপি এই ভারতপন্থীদেরকে ত্যাগ করুক, অ্যাটলিস্ট এই যে শিলং সালাউদ্দিনের একজন ডেপুটি দেখ, তাকে অল্টারনেটিভ প্রাইম মিনিস্টার বানানো হচ্ছে। অল্টারনেটিভ প্রাইম মিনিস্টার, যে সে অ্যাবসেন্ট থাকলে বাংলাদেশ ইতিহাসে আমি কখনো দেখি নাই যে প্রাইম মিনিস্টার অ্যাবসেন্ট থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, এটা আগের থেকে কেউ ঘোষণা দিছে। ইটস অ্যাবসার্ড এখানে হয়েছে এইটাই হেজিমনি। তা আমাদেরকে বিএনপিকে এই ইন্ডিয়ান হেজিমনি থেকে বেরিয়ে আসতে হবে, সিম্পল এবং জেনারেল ওয়াকারকে সহায়তা হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। আমি এখানে শেষ করছি, ধন্যবাদ।